হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভের কোশ্চেনগুলোর সলিউশন করছিলাম রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। আজকে 2 নম্বর সেটটা সলিউশন করব। চলো 2 নম্বর সেটের প্রথমে কি আছে? 2 নম্বর সেটের প্রথমে আছে 0.30289 এর বর্গমূল। তাহলে এখানে আমরা জানি কি 289। 289 এর বর্গমূল কত? 289 এর বর্গমূল আমরা জানি 17। কিন্তু এখানে কি দেওয়া আছে? 289 এর আগে 3টে শূন্য আছে। মানে পূর্ণবর্গ সংখ্যাতে দশমিকের পরে 6টা ঘর পরে দশমিক আছে। তাহলে বর্গমূলে দশমিকের পরে 3 ঘর পরে দশমিক থাকবে। তাহলে এখানে কি করব এটা? 0.017। তাহলে এটার বর্গমূল হবে 0.017। উত্তর হবে অপশন এ। চলো বিয়েরটা দেখি। বিয়েরটা বলছে x স্কয়ার প্লাস 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটি হলো। তাহলে x স্কয়ার প্লাস 49 দেওয়া আছে, এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তাহলে x স্কয়ার প্লাস 49 সমান x স্কয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এক্স, আর বি কি হবে? 49-এর বর্গমূল হচ্ছে 7। তাহলে বি হবে 7-এর স্কোয়ার। তাহলে এখানে বিটা হবে স্কোয়ার প্লাস 2a ইন্টু বি হবে 7। তাহলে এখানে প্লাস মাইনাস যেটা আছে সেটা এখানে বিয়োগ করব। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 7। তাহলে সমান এখান থেকে এটা কি পাবো? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। তাহলে এটা সমান হবে a প্লাস বি এর হোল স্কোয়ার, মানে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস এখানে 7 দুগুণে 14x। তাহলে কি পেলাম? এই রাশিমালাটার সঙ্গে কি যোগ করতে হবে? প্লাস মাইনাস 14x, মানে প্লাস 14x বা মাইনাস 14x। তাহলে এটার উত্তর হবে অপশন এ। বোঝা গেল? চলো পরের দাগ দেখি। 3-এর দাগ। x প্লাস 7 এর হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মান। তাহলে লিখি সমীকরণটা। x প্লাস 7 এর হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 14x স্কোয়ার প্লাস 14x প্লাস k, এটা আছে। তাহলে x প্লাস 7 এর হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 14x প্লাস k। তাহলে সমাধান করি। এদিক থেকে কি পাবো? x স্কোয়ার প্লাস 14x প্লাস 49 সমান x স্কোয়ার প্লাস 14x প্লাস k। তাহলে এবারে দুপাশ থেকে একই জিনিসগুলো যদি বাদ দিয়ে দিই, x স্কোয়ার প্লাস 14x x স্কোয়ার প্লাস 14x বাদ দিয়ে দিই যদি, তাহলে কি পড়ে থাকছে? k সমান 49। তাহলে 3-এরটার উত্তর কি হবে? 49, অপশন সি। পারলাম বোঝাতে? চলো এগিয়ে যাই পরেরটায়। 4-এর দাগ। কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি হবে। উচ্চতা একটি বাহুর দৈর্ঘ্যের সমান হবে, তার মানে এটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে ভূমি, একটা উচ্চতা। তাহলে কোন ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হবে উচ্চতাটা, তাহলে সেই ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে উত্তর হবে অপশন বি। পরের দাগ দেখি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে মধ্যমা হবে। তাহলে ত্রিভুজ এবিসি, তাহলে এবিসি ত্রিভুজটা কি? এবার এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি। তাহলে মধ্যমা কি হবে? আমরা জানি মধ্যমা কি? মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখা। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে মধ্যমাটা কোথা থেকে হবে? তার বিপরীত শীর্ষবিন্দু থেকে। তাহলে বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কি? এ। তাহলে এ থেকে মধ্যমাটা আঁকা হবে, মধ্যমাটা কি হবে? এডি। তাহলে উত্তর হবে অপশন সি। চলো পরের দাগ দেখি। বলছে একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে। বাসটির গতিবেগ। গতিবেগ এখানে কি দেওয়া আছে? মিটার পার সেকেন্ড। তাহলে সবগুলোই দেখো মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তার মানে বাসটা 1 সেকেন্ডে কতটা যায় সেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে কি বাসটি 18 কিমি যায় 30 মিনিটে। তাহলে কি লিখবো? বাসটি, এখানে 30 মিনিট আছে, মিনিটকে সেকেন্ডে আনতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাসটি 30 গুণিত 60 সেকেন্ডে, 30 গুণিত 60 সেকেন্ডে যায় কত? 18 কিমি আছে। এখানে কিমিটাকে মিটারে আনবো। দেখো অপশনগুলো সব মিটারে আছে, তাহলে এখানে এটাকে মিটারে আনবো। তাহলে 18 কিমি সমান কত? 18,000 মিটার। তাহলে বাসটি 30 গুণিত 60 সেকেন্ডে যায় 18,000 মিটার। অতএব বাসটি 1 সেকেন্ডে যায়, তাহলে 18,000 বাই 30 গুণিত 60 এত মিটার। এবার তাহলে এখানে একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম। 6 দিয়ে 180 কে কাটলে কত হবে? 3 6 18 0 30। 3 দিয়ে 30 কে কাটলে 10।
তাহলে উত্তর কি হবে 10 মিটার। উত্তর পাচ্ছি 10 মিটার। তাহলে গতিবেগ হবে 10 মিটার পার সেকেন্ড, মানে উত্তর হবে অপশন বি। চলো একের দাগ হয়ে গেল, দুয়ের দাগ দেখি। দুয়ের দাগ বলছে 48.03 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল হবে 5.7। তাহলে 48.03 থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূলটা কত হবে 5.7। তাহলে বিয়োগ ফলের বর্গমূল যদি 5.7 হয় তাহলে বিয়োগ ফলটা কত হবে? তাহলে বিয়োগ ফল সমান 5.7 স্কোয়ার, তাই তো? বিয়োগ ফলের বর্গমূল বলা আছে 5.7, তাহলে বিয়োগ ফল হবে 5.7 স্কোয়ার। তাহলে 5.7 স্কোয়ার সমান কত হবে? 57কে 57 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4, 5 7 35 আর 4 39 গুণিত 5 7 35 আর 5 হাতে 3, 5 5 25 আর 3 28। তাহলে 9 9 5 14 4 হাতে 1 আর 3 11 কে 12 2 হাতে 1 2 আর 1 3 32 3249 হচ্ছে, কিন্তু এখানে 2 ঘর পরে দশমিক হবে, তাহলে হবে কত 32.49। তাহলে এর স্কোয়ার হচ্ছে 32.49। এবারে বলছে 48.00 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল হবে। তার মানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 48.3 আর এটা হচ্ছে বিয়োগফল। তাহলে অপর সংখ্যাটা কত হবে? তার মানে বিয়োগ করতে হবে যে সংখ্যাটা, সেটা পাবো কি করে? এই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে সমান 48.03 48.03 বিয়োগ 32.49। বিয়োগ করলে কত হবে? 32.49 বলবো এটা। তাহলে বিয়োগ করলে 9 আছে 13 4 হলে, একটা এখানে আসছে 5 আছে 10 5 হলে, একটা এখানে আসছে 3 আছে 8 5 হলে, 3 আছে 4 1 হলে, তাহলে 15.54। তাহলে 48.03 থেকে 15.54 বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল হবে 5.7। বোঝা গেল? চলো পরেরটা দেখি। 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে? তাহলে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এখানে বর্গক্ষেত্রটার কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। আর এখানে ওই মাঠটাকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে, তার মানে আমাদের প্রয়োজন হচ্ছে পরিসীমা, মাঠটার পরিসীমা। তাহলে পরিসীমা বের করতে গেলে কি লাগবে? পরিসীমা বের করতে গেলে বাহু লাগবে। তাহলে বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু বের করবার সূত্র কি? রুট ওভার ক্ষেত্রফল। তাহলে রুট ওভার ক্ষেত্রফল করে বাহু বের করবো, তারপর বাহু থেকে পরিসীমা। তাহলে কি লিখবো? মাঠটির বাহু সমান রুট ওভার 625। রুট ওভার 625 একক কি আছে? বর্গমিটার আছে, তাহলে এখানে হবে মিটার। তাহলে বাহুটা কত পাবো? 625 বর্গমূল হচ্ছে 25, তাহলে বাহু কত পেলাম? 25 মিটার। এবার চাইছে এর মাঠটাকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে, তার মানে পরিসীমা চাইছে। তাহলে অতএব মাঠটির পরিসীমা সমান পরিসীমা সমান 4 গুণিত 25 মিটার সমান 4 25 কত হবে? 100 মিটার। তাহলে মাঠটাকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে? 100 মিটার দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে। বোঝা গেল? চলো নেক্সট তিনেরটা দেখি। তাহলে x প্লাস 1/x সমান 4 হয়, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি? x প্লাস 1/x সমান 4। এটা যোগ করব, যোগ করলে কি পাবো? বা x, তাহলে এখানে হবে x স্কোয়ার প্লাস 1 সমান কত? 4, বা x স্কোয়ার প্লাস 1 সমান কত হচ্ছে? 4x। এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখি, x বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1, তাহলে সমান x বাই, এবারে x স্কোয়ার প্লাস 1, এই যে এখানে আমরা কি পেয়েছি? x স্কোয়ার প্লাস 1 সমান পেয়েছি 4x। তাহলে এই x স্কোয়ার প্লাস 1 এর জায়গায় কি বসাবো? 4x, আর প্লাস x আছে, প্লাস xটা বসাবো। তাহলে x বাই, এখানে এটা যোগ করলে পাবো 5x। এবারে x কেটে গেলে কত হবে? 1/5। তাহলে x বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত হবে? 1/5। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখি। কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে? তাহলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 এটা পূর্ণবর্গ হবে কে এর কোন মানগুলির জন্য? তাহলে এখানে দেওয়া আছে কি? সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9, তাহলে সমান সি এর হোল স্কোয়ার প্লাস
2 ইন্টু সি ইন্টু বি কত হবে? তাহলে 2 ইন্টু এ আর বি আছে 1/9, তাহলে 1/9 বর্গমূল হচ্ছে 1/3, তাহলে 1/3টা হবে বি, তাহলে প্লাস 1/3 স্কয়ার, আর এখানে প্লাস কেসি ছিল, তাহলে প্লাস কেসি। আচ্ছা, এবার এখানটা দেখো, এখানটা প্লাসও করতে পারি আমরা, মাইনাসও করতে পারি, তাহলে এখানে কি লিখবো? প্লাস মাইনাস লিখবো। তাহলে সি স্কয়ার প্লাস মাইনাস 2c ইন্টু সরি এখানটা ইন্টু হবে, তাহলে এখানে 2c ইন্টু 1/3, তাহলে সি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এখানে প্লাস কেসি, আবার এখানে এটা প্লাস মাইনাস, এটা যে এটাও অতিরিক্ত এসছে, তাহলে এটাকে বাদ দেবো, তাহলে 2 ইন্টু সি ইন্টু 1/3। তাহলে এবার এটা থেকে কি পাচ্ছি? তাহলে এখানে সি প্লাস 1/3 হোল স্কয়ার প্লাস 1/3 প্লাস এখানে কি আছে? কেসি আছে, তাহলে কেসি এখানে কি হবে? প্লাস মাইনাস 2c/3, এটা গুণ করলে হবে 2c/3, বোঝা গেল? তাহলে এখানে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণবর্গ পেয়েছি, আর এখানে এই দুটো বাড়তি আছে, তাহলে এই দুটো যদি 0 হয়ে যায় তাহলে পূর্ণবর্গ হচ্ছে, তাই তো? তাহলে এই দুটো 0 হতে হলে কি হবে? এই দুটোকে সমান হতে হবে, তাই তো? তাহলে কেসি সমান হচ্ছে প্লাস মাইনাস 2c/3, 2c/3। তাহলে বা এখানে কে এর মান বের করতে হবে, তাহলে কে সমান কি হবে? কে সমান হবে, এখানে সিটা গুণে আছে, সিটা এদিকে এসে ভাগে বসবে, তাহলে 2c/3, তাহলে এখানে 2c/3 ছিল, এখানে সিটা এসে নিচে বসলো, তাহলে 2c/3c, এবারে সি সি কেটে যাবে, প্লাস মাইনাস চিহ্ন ছিল, প্লাস মাইনাস চিহ্ন থাকবে, তাহলে সুতরাং কি কে সমান কি হবে? কে সমান প্লাস মাইনাস 2/3, তাহলে কে এর মান যদি প্লাস 2/3 বা মাইনাস 2/3 হয়, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। বললাম বোঝাতে? চলো পরেরটা দেখি, ভগ্নাংশটি বর্গমূল নির্ণয় করো। তাহলে 1/496/729 আছে, এর বর্গমূল করতে হবে। তাহলে √1 পূর্ণ 496/729। এবার এটাকে পূর্ণবর্গ সংখ্যাটাকে যদি পূর্ণ সংখ্যাটা যদি ভাঙি, তাহলে কি হবে? পূর্ণ সংখ্যাটা ভাঙলে তাহলে এখানে 729 একে 729, এর সঙ্গে 496 যোগ করবো, তাহলে এগুলো যোগ করলে কত হবে? 9 6 15 5 হাতে 1, 9 2 11 কে 12 2 হাতে 1, 7 4 11 কে 12, তাহলে উপর হচ্ছে 1225, নিচে হবে 729, তাহলে এখানে রুট দেবো, এখানে রুট দেবো। এবার এই দুটোর বর্গমূল করতে হবে, তাহলে 1225-এর বর্গমূল কত? 1225-এর বর্গমূল হচ্ছে 35, আর 729-এর বর্গমূল হচ্ছে 27। দেখো 35 আর 35 যদি গুণ করি, 5 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 3 5 15 5 হাতে 1, 3 3 9 2 11, 5 7 5 12 2 হাতে 1, 1 1 2 1 3 1, 1325। আচ্ছা, এখানে 9 6 15 5 হাতে 1, 9 2 11 12 2, 12 2 হাতে 1, 7 4 11 12, তাহলে 1225। 1225-এর বর্গমূল কত হবে? তাহলে 1225-এর বর্গমূলটা করে দেখি। এখানে যে 1225, 3 দিয়ে দিলে 3 3 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3, 25, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32, তাহলে 5 দিয়ে, তাহলে বর্গমূলটা হবে 35, ঠিক আছে? তাহলে 1225-এর বর্গমূল পেলাম 35, আর 729-এর বর্গমূল 27, তাহলে 27-কে যদি 27 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, 7 দুগুণে 14 4 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে 9 8 4 12 2 হাতে 1, 5 6 একে 7, তাহলে 729, তাহলে পেলাম কত? 35/27।
এবার এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসতে পারি। ১ পূর্ণ ২৭ ৮ ৩৫, তাহলে ১ পূর্ণ ৮-এর ২৭, ২৭ একে ২৭ ৮ ৩৫। তাহলে এটা বর্গমূল কত পেলাম? ১ পূর্ণ ৮-এর ২৭, বা আমরা এটাও রাখতে পারি ৩৫/২৭। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 3a - 4b একক। সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য a - b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সমান বাহুর প্রতিটি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য বলা আছে a - b, তাহলে একটা a - b আর একটাও a - b, তাহলে দুটোর দৈর্ঘ্য কত হবে? দুটোকে যোগ করবো, দুটোর মোট দৈর্ঘ্য বের করতে, তাহলে এখানে হবে 2a - 2b। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার সমান বাহু দুটির দৈর্ঘ্য কত পেলাম? 2a - 2b। আর পরিসীমা কত বলা আছে? 3a - 4b। তাহলে পরিসীমা দেওয়া আছে, আর আমরা পেলাম কি? দুটো সমান বাহুর মোট দৈর্ঘ্য। তাহলে অপর বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান অপর বাহুর দৈর্ঘ্য সমান, এখানে পরিসীমা দেওয়া আছে 3a - 4b, তাহলে এর থেকে বিয়োগ করব 2a - 2b, 2a - 2b, এটাকে বিয়োগ করব। তাহলে এখানে হবে 3a - 4b প্লাসে মাইনাসে -2a, মাইনাসে মাইনাসে প্লাস 2b। এবার বিয়োগ করলে a থেকে a বিয়োগ করব, তাহলে 3a থেকে 2a গেলে a, আর -4b থেকে +2b গেলে -2b। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হলো? a - 2b। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। তাহলে 2 এর দাগ শেষ হলো, 3 এর দাগ। 3 এর দাগে দেওয়া আছে x - 1/x - 2 = 6 হলে এটার মান বের করতে হবে, তাই তো? তাহলে যেটা দেওয়া আছে আগে লিখি। x - 1/x - 2 সমান দেওয়া আছে 6। তাহলে বা x - 1/x - 2 সমান 6টাকে 4 + 2 যদি ভেঙে নিই, তাহলে বা কি পাবো? x - 2। এবার এই দুইটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে x - 2 -1/x - 2 সমান কত হবে? 4। যেহেতু প্লাস 2টা এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে ওখানে শুধু 4 থাকবে। তাহলে এখানে পেলাম কি? x - 2 ইন্টু x - 2 -1/x - 2 এর মান পেলাম 4। তাহলে এবারে যেটার মান বের করতে বলছে সেটা লিখি। x - 2 এর হোল স্কোয়ার প্লাস 1/x - 2 এর হোল স্কোয়ার। তাহলে এটার মান বের করতে হবে। তার মানে এটা কি আকারে দেওয়া আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে দেওয়া আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি কি? দুটো সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার -2ab আর মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কখন কোনটা বসাবো? যখন যে মানটা দেওয়া থাকবে। এখানে কি মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে? a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে x - 2 -1/x - 2, তাহলে এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট বসে গেছে। তাহলে এখানে কি পেলাম? a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবারে কি হবে? প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু a কত? x - 2, আর ইন্টু b হবে 1/x - 2। তাহলে এখানে 1x - 2 x - 2 কেটে যাবে, আর এখানে এই যে এটার মান কত দেওয়া আছে? x - 2 -1/x - 2 এর মান কত পেয়েছি? 4। তাহলে এখানে মানটা বসাবো 4, 4 এর স্কোয়ার প্লাস 2 সমান 4, 4 এর স্কোয়ার 16 প্লাস 2 সমান 18। তাহলে এটাই হবে অ্যান্সার। পারলাম বোঝাতে একের দাগ? তাহলে একের দাগের রাশিটার মান হবে 18। সূত্রের সাহায্যে গুণ করো। a স্কোয়ার প্লাস a প্লাস 1, তাহলে স্কোয়ার প্লাস a প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইন্টু a⁴ মাইনাস স্কোয়ার প্লাস 1। এটা সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। তাহলে দেখো এখানে আলাদা চিহ্ন কোনটা আছে? এখানে প্লাসে, এখানে মাইনাসে, এটা আলাদা চিহ্ন আছে। তাহলে এখানে এ বি ধরে যে ভাঙবো, একই চিহ্নগুলোকে এ ধরবো, আলাদাটা বি ধরবো। তাহলে এখানে এ ধরতে হবে কাকে? এ স্কোয়ার প্লাস 1, এটাকে এ ধরবো, প্লাস এ, তাহলে এ প্লাস বি, এটাকে এই আকারে ভেঙে দেখালাম, এটাকেও এই আকারে ভেঙে দেখাবো। তাহলে স্কোয়ার প্লাস 1 এটা হবে এ, মাইনাস এখানে এটা হবে বি, এটা হবে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এখানে পাচ্ছি স্কোয়ার, সরি, a⁴ মাইনাস স্কোয়ার প্লাস 1। তাহলে এবার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, সমান কি হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বলতে
স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস বি বলতে এ, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ এর স্কোয়ার। এবার এটা পুরোটার সঙ্গে গুণে আছে, তাহলে গুণে আছে বলে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে এটা যা আছে লিখবো এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1। এবার এখান থেকে কি পাচ্ছি, স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটাকে সূত্রে ভাঙবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি পাবো এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1, আর এখানে আবার পাচ্ছি মাইনাস স্কোয়ার, তাহলে এটা থেকে পেলাম এটা ইন্টু এখানে যা আছে লিখবো এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1 সমান। এবার এখানে 2 স্কোয়ার থেকে স্কোয়ারটা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কি হবে, এখানে পাবো এ টু দি পাওয়ার 4, এখানে প্লাস 1 প্লাস স্কোয়ার, আর এখানে কি আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1। তাহলে এখানটা আর ভেঙে দেখাচ্ছি না, এটা আবার উপরের মতন ভাঙা ভাঙা হবে স্কোয়ার প্লাস 1, এটাকে এ ধরবো। আচ্ছা এটাকে একটু সরিয়ে লিখে নিই, প্লাস 1টা আগে লিখে নিই, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস স্কোয়ার, এদিকেরটা যেভাবে লিখেছিলাম এটাও সেইভাবে লিখলাম। এবার তাহলে এ ধরবো কাকে, এ স্কোয়ার প্লাস 1 হচ্ছে এ, আর স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এখান থেকে কি পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে সমান কি পাবো, সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। তাহলে এখানে এ কত, স্কোয়ার প্লাস 1 এটা হবে এ এর স্কোয়ার মাইনাস বি কত, সরি দেখো এখানটা এ টু দি পাওয়ার 4 হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস স্কোয়ার, তাহলে এ কি পাচ্ছি, এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এ হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এর হোল স্কোয়ার, আর বি কত হবে এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে সমান এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার করলে কি পাবো এটা, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। এবার আবার এটা বিয়োগ করলে কি পাবো এ টু দি পাওয়ার 8 2 এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 বিয়োগ করলে প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এখানে গুণফল হবে এটা এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে এটা আমি একটু আগে বললাম, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বলা হয় মধ্যমা। বোঝা গেল? এবার ত্রিভুজের মধ্যমা কটি তার চিত্র সহযোগে ব্যাখ্যা করো। তাহলে ত্রিভুজের সংজ্ঞা থেকে কি পাচ্ছি, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বলা হয় মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কটা থাকে, যেহেতু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা এবং বাহুও 3টা, তাহলে 3টে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর 3টে সরলরেখা আঁকা যাবে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। তাহলে এর মধ্যবিন্দু যদি ডি হয়, এর মধ্যবিন্দু যদি ই হয়, এর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে এবার এগুলো যোগ করলে ত্রিভুজের যেহেতু শীর্ষবিন্দুও 3টা, বাহুও 3টা এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত তো মধ্যবিন্দুও পাবো তাহলে 3টে, তাহলে মধ্যমা কটা হবে 3টে। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখি। 35কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে 35কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। 35কে কতই ভাঙতে পারি, 7 গুণিত 5 35 করতে পারি। তাহলে এখানে এ বি সূত্র বসাবো, 7কে এ ধরবো 5কে বি ধরবো, ধরলে এ বির সূত্র কি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে 7 প্লাস 5 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 7 মাইনাস 5 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে 35কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে কি পাবো, এটা পাবো। দেখো দুপাশে দুটো বর্গ, মাঝখানে অন্তর মানে বিয়োগ। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখি। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত তা হিসাব করে লেখো। তাহলে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, কি চাইছে বাসের গতিবেগ ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কতটা যায় সেটা বের করতে হবে। তাহলে আমি বা বাসটি 40 মিনিটে যায়, বাসটি 40 মিনিটে যায় 12 কিমি, তাই বলা আছে তো 12 কিমি 40 মিনিটে গেলাম, তাহলে ঘুরিয়ে লিখলে 40 মিনিটে যায় 12 কিমি, তাহলে বাসটি 1 মিনিটে যায় 12 বাই 40 কিমি, আর বাসটি 60 মিনিটে যায় 12 গুণিত 60 বাই 40 কিমি সমান এই 0 0 কাটলাম, 4 দিয়ে 12কে কাটলাম 3,
3 কত হবে 18, তাহলে 18 কিমি। তাহলে বাসটার গতিবেগ ঘন্টায় কত হবে 18 কিমি। যেহেতু বাসটি 60 মিনিট বা 1 ঘন্টায় কতটা দূরত্বে যাচ্ছে 18 কিমি যাচ্ছে। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। 1 পূরণ 1 এর 2 গুণ মানে এটা 1.5 গুণ। তাহলে এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে কি সমান বলেছে, পরিসীমা সমান বলেছে। তার মানে যদি বর্গক্ষেত্রের পরিসীমা বের করি তাহলে সেটা আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা বাহু পাবো এবং বাহু থেকে পরিসীমা পেয়ে যাব। তাহলে আগে বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 100 বর্গমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু সমান √100 মিটার সমান কত হবে 10 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 10 মিটার হয় পরিসীমা কত হবে, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহু মানে 4 গুণিত 10 মিটার সমান 4 10 40 মিটার। এবার কি বলা আছে, আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান, এটা সমান কি হবে আয়তক্ষেত্রের পরিসীমা, কারণ দুটোর ক্ষেত্রেরই এখানে পরিসীমা সমান, সমান পরিসীমা বিশিষ্ট বলা আছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা সেটা বর্গক্ষেত্রেরও পরিসীমা হবে। হলো। এবার বলা আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের বাহুগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা পরিসীমাটা বের করতে পারি, দিয়ে এই পরিসীমার সঙ্গে সমান দেখিয়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করে ফেলবো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে এখানে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে x গুণিত 3/2 মিটার। 1 পূরণ 1 এর 2 ভাঙলে 3/2 হবে, তাহলে সমান কি হবে 3x/2 মিটার। এবার আয়তক্ষেত্রের পরিসীমা কত 40 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। তাহলে অতএব কি করতে পারি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে অতএব শর্তানুসারে তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এখানে দৈর্ঘ্য কত 3x/2 প্লাস প্রস্থ হচ্ছে x, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত হবে 40 মিটার। এবার এটা সমাধান করে x এর মান বের করে ফেলবো, দিলে পাবো প্রস্থ, তারপর প্রস্থ থেকে বের করবো দৈর্ঘ্য। তাহলে বা 2 ইন্টু এটা যদি যোগ করি 2, তাহলে 3x প্লাস 2x সমান 40, বা এবার এখানে দেখো এই 2 2 কেটে দিতে পারি, আর 3x আর 2x যোগ করলে কত হবে 5x, তাহলে 5x সমান 40। তাহলে বা x সমান কত হবে, x সমান 40 কে 5 দিয়ে ভাগ করলে 8। তাহলে কি পেলাম প্রস্থ কত পেলাম, অতএব প্রস্থ সমান পেলাম 8 মিটার, এবং দৈর্ঘ্য হবে, এবং দৈর্ঘ্য সমান 8 গুণিত 3/2, 1.5 গুণ মানে 8 গুণিত 3/2, এই যে এখানে দৈর্ঘ্য বের করেছিলাম 3x/2, তাহলে এখানে 3x/2, এখানে x এর মানটা বসালাম, 2 দিয়ে 8 কে কাটলে কত হবে 4, 4 3 গুণ করলে কত হবে 12, তাহলে এত মিটার সমান 4 3 গুণ করলে 12 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেলাম, কিন্তু এখানে দৈর্ঘ্য চেয়েছে, উত্তরে কি লিখবো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 12 মিটার। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। 4 দাগ কি বলছে, √16 প্লাস √36 এর চেয়ে √25 √81 প্লাস √81 কত বেশি। তাহলে এই দুটোর মান আলাদা করে বের করি, বা একবারে লিখে নিতে পারি √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81
এটা কত বেশি সেটা বের করতে বলছে, তাই তো? তার মানে বড় কোনটা? এটা। এর চেয়ে এটা কত বেশি, তাহলে এটা বড়। তাহলে এখন আমরা এই দুটোকে বিয়োগ করব। তাহলে বিয়োগের সময় এটাকে আগে লিখবো বড়টাকে। তাহলে √25 প্লাস √81 মাইনাস √16 প্লাস √36। তাহলে এত বেশি, তাহলে এত এর চেয়ে এত, এটা বিয়োগ এটা এত বেশি। এবার তাহলে এটা ক্যালকুলেশনটা করব। তাহলে 25-এর বর্গমূল 5 যোগ 81-র বর্গমূল 9, তাহলে এখানে পেলাম 5 + 9 মাইনাস 16-র বর্গমূল 4, 36-এর বর্গমূল 6, তাহলে এত বেশি সমান এখানে 9 5 কত হবে 14 বিয়োগ 6 4 যোগ করলে 10, তাহলে 14 বিয়োগ 10 বেশি সমান 4 বেশি। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখো ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে একটা সেতুকে অতিক্রম করেছে, সেটা অতিক্রম করার সময় কতটা সময় লেগেছে বলে দেওয়া আছে, আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, দিয়ে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে প্রথমে বের করব সেতুটাকে অতিক্রম করতে ট্রেনটাকে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে লিখব সেতুটিকে অতিক্রম করার সময় ট্রেনটিকে অতিক্রম করতে হবে, বা শুধু অতিক্রম করতে হবে লিখি। সেতুটিকে অতিক্রম করার সময় অতিক্রম করতে হবে কত? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 150 আর সেতুর দৈর্ঘ্য 250। তাহলে সেতুটাকে অতিক্রম করার সময় অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য 150 প্লাস 250 মিটার সমান 400 মিটার। তাহলে সেতুটাকে অতিক্রম করার সময় ট্রেনটিকে অতিক্রম করতে হচ্ছে 400 মিটার। আর কি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করার সময় অতিক্রম করতে হবে কত? এখানেও নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে নিজের দৈর্ঘ্য কত? আগে যা ছিল 150, নিজের দৈর্ঘ্যটা একই থাকবে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 130। তাহলে 150 প্লাস 130 মিটার সমান 180 মিটার। তাহলে এবার সেতুটাকে অতিক্রম করেছে কত সময়ে? 30 সেকেন্ডে। তাহলে এবার ছক করলে কি পাবো? সময় ব্র্যাকেটে সেকেন্ড, তাহলে সময় ব্র্যাকেটে সেকেন্ড, আর একটা কি এত মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে বের করতে হবে সময়টাই। আরেকটা তাহলে লিখবো কি দূরত্ব, তাহলে দূরত্ব, আর এখানে দূরত্বটা কিসে আছে? মিটারে আছে, তাহলে দূরত্বর এখানে ব্র্যাকেটে কি লিখবো? মিটার। তাহলে 400 মিটার যখন সেতুটা অতিক্রম করেছে, 400 মিটার যেতে হচ্ছে কত সেকেন্ডে গেছে? 30 সেকেন্ডে। আর প্ল্যাটফর্মটা যখন অতিক্রম করবে তখন যেতে হবে কত? 280 মিটার। এখানটা সমান চিহ্ন দিয়ে এটাকে ঠিক করে লিখি, সমান চিহ্নটা লেগে গেছিল একসঙ্গে। তাহলে 150 আর 130, 100 100 200, 50 30 80, তাহলে 280 মিটার। তাহলে 280 মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। এবার দূরত্ব ও সময়ের মধ্যে কি সম্পর্ক? দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাহলে লিখে নিই, দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি সমান তাহলে সরল সমানুপাতটা কি হবে? যেহেতু সরল সম্পর্ক তাহলে যেমন আছে সেরকমই থাকবে, 400:280
সমানুপাত 30:x। তাহলে এখানে কত জায়গাতে এক্সটা ধরে নিতে পারি, তাহলে বা 400/28 সমান 30/x। তাহলে বা 400x সমান 28 গুণিত 30, বা x সমান, তাহলে 400টা এদিকে গুণে ছিল, এদিকে আসলে কোথায় হবে, ভাগে হবে। তাহলে 28 গুণিত 30/400। এবার কাটাকাটি করলে এখানে একটা শূন্য কাটবো, 4 দিয়ে কাটি, 4 10 40, 4 7 28। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, সমান কি পেলাম, 3 7 21/10। তাহলে 21/10 সেকেন্ড সমান 2 পূর্ণ 1/10 সেকেন্ড। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার কোণ বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেমি এবং এসিবি 45 ডিগ্রি। এখানে বিএসি 90 ডিগ্রি দেওয়া আছে, বিসি 8 সেমি দেওয়া আছে, আর এসিবি দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এটা তোমরা বইয়ে করেছো, বইয়ের অঙ্কটাই দেওয়া আছে। কি কি দেওয়া আছে, বিসি দেওয়া আছে 8 সেমি, তাহলে এখানে 8 সেমি একটা সরলরেখা আঁকবে, নাম কি হবে, বিসি। বিসি হচ্ছে 8 সেমি, আর কোণ বিএসি 90 ডিগ্রি হবে, এসিবি হবে 45 ডিগ্রি। তাহলে ছোট করে যদি একটা এঁকে নেওয়া হয়, তাহলে এরকম হবে। এখানে নাম যদি দিই বিএসি, মানে 90 ডিগ্রি, এখানে কি নাম দিতে বলছে, এ নাম দিতে বলছে। তাহলে এখানে নাম দেবো বি, এখানে এ, এখানে সি, আর 45 ডিগ্রি কোণটা কোথায় আঁকবো, এখানে আঁকবো। তাহলে 45 ডিগ্রি কোণ এখানে থাকবে, এখানে থাকবে 90 ডিগ্রি কোণ, আর বাহু কোণটা দেওয়া আছে বিসি 8 সেমি, মানে এই বাহুটা হবে 8 সেমি। তাহলে এই আঁকাটা একটু অন্য ধরনের, তোমরা বইয়ে ছিল, করেছো। তাহলে প্রথমে কি করতে হবে, যে কোনো একটি সরলরেখা অঙ্কন করব। যে কোনো একটি সরলরেখা অঙ্কন করে প্রথমে এখানে 45 ডিগ্রি কোণ এঁকে নেব। এখানে নাম কি আছে, সি, তাহলে এখানে নাম দেব সি, আর এদিকে নাম দেব এক্স। এবার সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কনের নিয়ম যা, প্রথমে সি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, তারপরে এখানে বসিয়ে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ। তাহলে এটা হলো 60 ডিগ্রি কোণ, এটা 120 ডিগ্রি কোণ। এবার এই দুটোকে ভাগ করে করব 90, আবার 90কে অর্ধেক করে করব 45। তাহলে এখান থেকে উপরের দিকে বৃত্তচাপ, এখান থেকে উপরের দিকে বৃত্তচাপ দিলে এটা যোগ করব, এটা পুরোপুরি যোগ করতে পারি, বা এইভাবে ফাঁকা ফাঁকা দিয়ে যোগ করে নেব। তাহলে এটা 90 ডিগ্রি পেলাম। এবারে 90 ডিগ্রিটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখান থেকে এখানের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে এদিকে বৃত্তচাপ, এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ। তাহলে এবার এটা যোগ করলে কি হবে, এটা যোগ করলে 45 ডিগ্রি কোণ পেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে 45 ডিগ্রি কোণটা পাবো। এবার এখানে এইটার বাহুটার নাম কি আছে, বিসি, মানে এদিকে আমাদের 8 সেমি বাহুটা থাকবে। তাহলে 8 সেমি সমান মাপ নেব, 8 সেমি সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে 8 সেমিটা কেটে নেব। তাহলে এখানে নাম কি হবে, এখানে নাম হবে বি। তাহলে বিসি পেলাম। এবার আমাদেরকে এখানে আঁকতে হবে এ, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, কিন্তু এখানে কোনো বিন্দু আছে কি, এখানে কোনো বিন্দু নেই। তাহলে 90 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকতে পারি, এখানে বি বিন্দু থেকে আমরা এই সি এক্স সরল রেখার উপর লম্ব অঙ্কন করব। এটা তোমরা ক্লাস 6-এ শিখেছো, বা 7-এও বইয়ের অঙ্কটা করবার সময় করবে। তার মানে সরলরেখার বহিঃস্থ বিন্দু বি থেকে সরলরেখাটার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। কি করে করব, বি বিন্দুতে কম্পাস বসিয়ে এই সরলরেখাটার উপর একটা বৃত্তচাপ অঙ্কন করব, এমনভাবে যেন সেই বৃত্তচাপটা এই সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করে। তারপরে এই বিন্দু থেকে নিচের দিকে বৃত্তচাপ, এই বিন্দু থেকে নিচের দিকে বৃত্তচাপ, তাহলে দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করবে, দিয়ে এটা যোগ করে দেব।
তাহলে এখানে কোনটা যেটা হবে সেটা কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণ হবে। আর এখানে কত ডিগ্রি কোণ হলো? 45 ডিগ্রি কোণ হলো। আর বিসি 8 সেমি সমান করে কেটেছিলাম। তাহলে এখানে নাম দেবো কি? এ। তাহলে দেখো এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে নিচে কি লিখবো? এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার কোণ বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেমি এবং কোণ এসএবি 45 ডিগ্রি। পারলাম বোঝাতে? আমি এটা হাতে প্রসেসটা দেখালাম, তোমরা কাটা কম্পাস দিয়ে ঠিকঠাক করে আঁকবে। পরেরটা 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, জমিটার প্রস্থটা ধরে নিই। তাহলে ধরি জমিটির প্রস্থ সমান এক্স মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, অতএব ক্ষেত্রফল সমান কত হবে? তাহলে অতএব ক্ষেত্রফল সমান 30x বর্গ মিটার, তাই তো? তাহলে জমিটার ক্ষেত্রফল কত হলো? 30x বর্গ মিটার। এবারে 5 মিটার কম হলে প্রস্থ কত হতো? 5 মিটার কম হলে 5 মিটার কম হলে প্রস্থ হবে, আগে প্রস্থটা কত ছিল? x মিটার। 5 মিটার কম হলে হবে x মাইনাস 5 মিটার। তাহলে তখন পরিসীমা কত হবে? অতএব তখন পরিসীমা হবে, তাহলে দৈর্ঘ্য আগে যা ছিল তাই আছে, শুধু প্রস্থটা 5 মিটার কমে গেছে। তাহলে দৈর্ঘ্য 30 ছিল, 30ই থাকবে, আর প্রস্থ হচ্ছে x মাইনাস 5। তাহলে তখন ক্ষেত্রফলটা কত হবে? 30 গুণিত x মাইনাস 5 বর্গ মিটার। যদি এটা গুণ করি তাহলে কত হবে? 30x মাইনাস 150 বর্গ মিটার। তাহলে প্রথমে জমিটার ক্ষেত্রফল কত ছিল? 30x বর্গ মিটার। পরে জমিটার ক্ষেত্রফল কত হলো? 30x মাইনাস, মানে প্রস্থ কমে যাওয়ার পর জমিটার ক্ষেত্রফল হচ্ছে 30x মাইনাস 150 বর্গ মিটার। তাহলে এবার বাকি জমির ক্ষেত্রফলটা যদি বের করি, বাকি জমির ক্ষেত্রফল কত হবে? প্রথমে ক্ষেত্রফল ছিল 30x, তার থেকে বিয়োগ হবে 30x মাইনাস 150 বর্গ মিটার। তাহলে সমান কি পাবো? 30x মাইনাস 30x প্লাস 150 বর্গ মিটার সমান 30x কেটে গেলে কত থাকছে? 150 বর্গ মিটার। তাহলে বাকি জমির ক্ষেত্রফল কত পেলাম? 150 বর্গ মিটার। তাহলে বাকি জমির ক্ষেত্রফল 150 বর্গ মিটার। এবারে বাকি জমি চাষ করতে খরচ কত টাকা হয় বলেছে? 30 মিটার যখন x মিটার প্রস্থ ছিল তখন জমিটা চাষ করতে খরচ হয় 150 টাকা। আর 5 মিটার কমে যাওয়ার পর জমিটা চাষ করতে কত খরচ হয়? 120 টাকা। তাহলে এই বাকি জমি চাষ করতে খরচ কত হবে? এই বাকি টাকাটা। তাহলে অতএব বাকি জমি চাষ করতে খরচ হয় 150 মাইনাস 120 টাকা সমান, দুটো বিয়োগ করলে কত হবে? 30 টাকা। তাহলে বাকি জমি চাষ করতে খরচ হচ্ছে কত টাকা? 30 টাকা। এবারে 30 টাকা কত বর্গমিটার জমি চাষ করতে খরচ হয়? এই 150 বর্গমিটার জমি চাষ করতে। তাহলে এখান থেকে এবার কি করতে পারি? 30 টাকা খরচ হয় 150 বর্গমিটার চাষ করতে। তাহলে 30 টাকা খরচ হচ্ছে 150 বর্গমিটার চাষ করতে। 1 টাকা খরচ হবে 150 বাই 30 বর্গমিটার চাষ করতে। আর 150 টাকা প্রথমে খরচ হতো। তাহলে প্রথমে খরচ হয়েছিল 150 টাকা। 150 টাকা খরচ হয় কত বর্গমিটার চাষ করতে? 150 গুণিত 150 বাই 30 বর্গমিটার জমি চাষ করতে। তাহলে এবার এটা দিয়ে কাটলে যে কোনো একটাকে 30 দিয়ে 150কে কাটি 5, আর এটা গুণ করলে 5 15 75, 750
বর্গ মিটার। তাহলে কি পেলাম? 150 টাকা খরচ হতো কখন? একদম প্রথমে। তাহলে একদম প্রথমে জমিটার ক্ষেত্রফল কত? 750 বর্গ মিটার। তার মানে যখন দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ x মিটার ছিল তখন জমিটার ক্ষেত্রফল কত হচ্ছে? 750 বর্গ মিটার। তাহলে এখানে আমরা আমাদের একদম প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 30x বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল দুটো সমান হবে। প্রথমে যা ক্ষেত্রফল ছিল এটাও তো 150 টাকা খরচের হিসাবটা বের করলাম কত বর্গ মিটারে। তার মানে এটাও হচ্ছে প্রথমে, অর্থাৎ প্রস্থ যখন x মিটার ছিল তখন জমির ক্ষেত্রফল। তাহলে এই দুটো সমান হবে। তাহলে এর থেকে কি পাচ্ছি? অতএব শর্তানুসারে 30x সমান 150 বর্গ মিটার। তাহলে লিখতে পারি অতএব শর্তানুসারে 30x সমান 150, সরি 750, 30x সমান 750 বর্গ মিটার। তাহলে অতএব x সমান 750/30 বর্গ মিটার। শূন্য শূন্য কাটলাম, 3 দিয়ে 75কে কাটলে 25। তাহলে সুতরাং x সমান 25 বর্গ মিটার। এখানটা বা লিখবো, নিচে সুতরাং লিখবো। তাহলে x সমান কত পেলাম? 25। কি চাইছে আমাদের? জমিটির প্রস্থ কত? তাহলে জমিটির প্রস্থ x ধরে নিয়েছিলাম, x সমান বেরোলো 25। তাহলে অতএব জমিটির প্রস্থ 25 বর্গ মিটার। এগুলোতে সমাধান করছি, এখানটায় কোনো একক লিখবো না। তাহলে 30x সমান 750, 30x বর্গ মিটার সমান 750 বর্গ মিটার। এবার যখন x সমান কত পেলাম? 25, তাহলে অতএব জমিটির প্রস্থ কত হবে? অতএব জমিটির প্রস্থ সমান 25 মিটার। পারলাম বুঝাতে? চলো পরের অঙ্ক দেখি। কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার পুতুল তৈরির তথ্য নিচের টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে মাস দেওয়া আছে আর তথ্য দেওয়া আছে, দ্বিস্তম্ভ লেখের সাহায্যে প্রকাশ করতে বলছে। তাহলে দ্বিস্তম্ভ লেখের জন্য কি করতে হবে? দুটো পরস্পর লম্ব সরলরেখা অঙ্কন করব। দুদিকে তীর চিহ্ন থাকবে। এবার প্রথমটা কত আছে? মাটির পুতুল আর সোলার পুতুল 600 আর 500। তাহলে এখানে আমরা 100 করে ধরে নিই উলম্ব রেখায়। তাহলে লিখে নিই, মাপটা ধরবো কি? উলম্ব রেখায় এক ঘর সমান 100 একক। তাহলে আমরা এটা 100 করে ধরে নিলাম। তাহলে এখানে লিখবো 0, পরে 100। এখানে সব থেকে বেশি কত আছে? 900 পর্যন্ত আছে। তাহলে আর একটু ছোট করে নিই। তাহলে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900। এখানটায় আমরা আরেকটু যদি বড় করব বলি, সেটা মুছে গেছে যখন প্রথম থেকেই করে নিই একটু। এটা পুরোটাই মুছলাম। তাহলে এখানে 0, 100, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 পর্যন্ত করলেই হবে আমাদের। তাহলে এখানে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। দেখো এগুলো একদম লম্ব হবে, মানে সোজা করে টানতে হবে। এবার বলেছে মাটির পুতুল কত? 600 আর সোলার পুতুলের সংখ্যা 500। তাহলে মাটির পুতুলের সংখ্যা বলছে 600। এই 600-র সোজা দাগ নেব।
নিয়ে একটা স্তম্ভ তৈরি করব। তাহলে এটা হলো মাটির পুতুলটা হলো 600। এবারে সোলার পুতুল কত বলা আছে? 500। তাহলে এই 500 সোজাসুজি স্কেল বসাবো, স্কেল একদম সোজা করে বসাবো, বসিয়ে এই পর্যন্ত একটা নেব। এবার আমরা সোলার পুতুল আর মাটির পুতুল, সোলার পুতুলটা কি করব, এইভাবে দাগ দিয়ে দেবো, মাটির পুতুলটা এরকমই থাকবে। তাহলে একটা হয়ে গেল প্রথম ঘরটা 600 আর 500। পরেরটা বলছে 550 450। তাহলে 550 মানে কি করবো, এটা 500 আর 600 মাঝামাঝি পর্যন্ত নেব। আচ্ছা, আরেকটু ওদিকে সরিয়ে নিই। তাহলে এটা 500 আর 600 মাঝামাঝি পর্যন্ত নেব, নিয়ে একটা স্তম্ভ লেখ হবে। তাহলে এটা হলো 550। আরেকটা কি বলেছে? 450। তাহলে এটা 400 আর 500 মাঝামাঝি নেব, 400 আর 500 মাঝামাঝি। স্কেল বসিয়ে এগুলো এই দাগের সঙ্গে এইদিকে যে এই লেখার সঙ্গে ছোট স্কেল বসাবে, স্কেল বসিয়ে একদম সোজা সোজা নেবে। ঠিক আছে, আমি এমনি হাতে প্রসেসটা দেখাচ্ছি। তাহলে এখানে দুটো বোতলকে দুরকম করে দিলাম। এরপরে মার্চ মাসে 450 আর 600। তাহলে এটা আবার 450 আছে। তাহলে 450টাই 450-এর সঙ্গে যখন সমান করে আঁকবে তখন এটা সমানই হবে 450। পরেরটা 600। তাহলে 600 দেখো একদম প্রথমেরটা 600 করেছিলে, তাহলে এটা সেই 600-র সঙ্গে সমান হবে। তাহলে এটা হবে এইভাবে। তাহলে এটাতে দাগ দেব, 450 600 হলো। পরেরটা 750 650। তাহলে 750টা কোথায় নেব? 700 আর 800-র মাঝামাঝি জায়গায়। তাহলে 700 আর 800-র মাঝামাঝি, যেখানে 700 আছে এখানে 800, এর মাঝামাঝি জায়গা থেকে স্কেল বসাবে, স্কেল বসিয়ে 700 আর 800-র মাঝামাঝি পর্যন্ত নেবে। তাহলে 750 আর আছে 650। তাহলে 650টা হবে আবার কি 600 আর 700-র মাঝামাঝি। তাহলে এটা 600 আর 700-র মাঝামাঝি হবে, এভাবে হবে। তারপরে প্রথম পুতুলটা যেভাবে দাগ দিচ্ছে ওইভাবে দাগ দিয়ে দিতে হবে মাটির পুতুলটা, অর্থাৎ প্রথম স্তম্ভটা। তারপরটা আছে 900 আর 700। তাহলে এইভাবে এটা আর একটু বড় করে ওইরকমভাবেই 900 আর 700, এই 900 পর্যন্ত স্কেল, 900 সোজা স্কেল বসাবে, 700 সোজা স্কেল বসাবে, দিয়ে এটা এঁকে নেবে। তাহলে ওটা আমি আর রাখলাম না। এবার মাটির পুতুলের সংখ্যা, মাটির পুতুলটা আমরা যেরকম চিহ্ন দিয়েছি সেটা দেখিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে মাটির পুতুল। মাটির পুতুলের সংখ্যা, আরেকটা যেটা ফাঁকা আছে সাদা আছে সেটা হচ্ছে সোলার পুতুলের সংখ্যা। তাহলে সোলার পুতুলের সংখ্যা। আর এবার এখানে মাসগুলো লিখবো, এর নিচে নিচে কি লিখবো? জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো লিখে দেবো। তাহলে এটা জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা হবে এপ্রিল, আর মেটা আমি করিনি, মেটা হবে ওপাশে। এদিকে তাহলে থাকবে কি মাসের নামগুলো লিখেছি, তাহলে এখানে মাস লিখে একটা তীর চিহ্ন দিয়ে দেবো। এদিকে কি করতে হবে? এদিকে আমরা পুতুলের সংখ্যা লিখেছি, তাহলে এখান দিয়ে লিখবো পুতুলের সংখ্যা। এখান দিয়ে পুতুলের সংখ্যা লিখে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, কারণ এই রেখার বরাবর কি আছে? পুতুলের সংখ্যা আছে। তাহলে এই কাজটুকু তোমাদের করতে হবে, বোঝা গেল? তাহলে 2 নম্বর সেটটা কমপ্লিট হলো। পরের দিন 3 নম্বর সেটের সমাধান নিয়ে আসবো। আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।